ইতিমধ্যে বিএনপি সরকার যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে সেগুলা এক অর্থে অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া চ্যালেঞ্জ। স্যাড বাট ট্রু, আমি সাদ রহমান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলাপে। আজকে আমরা আলাপ করব নবনির্বাচিত বিএনপি সরকার কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে সেগুলো নিয়ে। আমরা রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে পুরো বিষয়টাকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাইলে আমরা হয়তো অনেকভাবে অনেক রকম কিছু বুঝতে পারবো এবং ধারণা করতে পারবো যে বিএনপি সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে বা বিএনপির সামনে এই বড় বড় চ্যালেঞ্জ আছে। কিন্তু এই সব কিছুর বাইরে গত কয়েকদিন ধইরা, মানে যতদিন ধইরা নবনির্বাচিত বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনা করতেছে, এই কয়েকদিনের মধ্যেই আসলে কয়েকটা ইস্যু আমাদের সামনে বড়ভাবে হাজির হয়েছে। এবং এই যে বড় ইস্যুগুলো আমাদের সামনে হাজির হইল এবং বিএনপি যে বড় ধরনের চ্যালেঞ্জ ফেস করলো, এর মধ্য দিয়া মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে বিএনপি সরকার যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে সেগুলা এক অর্থে অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া চ্যালেঞ্জ। এমনিতে আমাদের দেশের যেই অর্থনৈতিক বাস্তবতা বা রাজনৈতিক বাস্তবতা বা অন্যান্য যেসব আমাদের দেশের নানা ধরনের অস্থিরতা থেকে শুরু করে অন্যান্য যা কিছু আছে, এই সব কিছুর বাইরে বিএনপির প্রাথমিক সময়টাকে যদি আমরা মূল্যায়ন করার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে বিএনপি মূলত যেই চ্যালেঞ্জ ফেস করতেছে সেইটা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া বাস্তবতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া একটা দেশই বিএনপিকে চালায় নিয়ে যাইতে নানা ধরনের হিমশিম খাইতে হইতেছে। আমি মূলত 3টা পয়েন্ট আপনাদের সামনে আজকে উল্লেখ করব এবং এই 3টা পয়েন্ট বা ইস্যু বা ঘটনা গত কয়েকদিনে বিএনপি সরকারের আমলে এই গত কয়েকদিনে আমাদের সামনে হাজির হয়েছে। প্রথম যেই ঘটনা সেটা হচ্ছে যে আমাদের জনসমাজে একটা চিন্তা বা প্রশ্ন উদ্রেক হয়েছে যে আমরা আসলে বুঝতে চেষ্টা করতেছি বা আমরা অনেকে সন্দেহ করতেছি যে আমরা যে বিএনপি সরকারটাকে পাইছি সেই বিএনপি সরকারটা কোনোভাবে আমেরিকার রেখে দেওয়া বা আমেরিকার তৈরি কইরা দেওয়া একটা সরকার কিনা। আপনাদের মনে আছে যে বিএনপি যখন ইলেকশন করতেছে, নির্বাচন করতেছে, এই পুরা বাস্তবতায় বিএনপি যে ক্ষমতায় যাবে বা সরকার গঠন করবে, এই পুরা জিনিসটা হওয়ার ক্ষেত্রে বিএনপির সামনে বা আমাদের টোটাল মানে সবার সামনে একটা বড় ধরনের অস্পষ্টতা ছিল এবং বিএনপিও বুঝতে পারতেছিল না যে ফাইনালি বিএনপি আসলে সরকার গঠন করতে পারবে কিনা। কিন্তু দেখা গেল যে এই যে সরকার পরিবর্তন বা একটা ক্ষমতার হাত বদল যে হইল, এই যে একটা নতুন সরকার বসলো, বিএনপি সরকার যে বসলো, এইটা আসলে তত কঠিন ফাইনালি আর হয় নাই। ফলে জিনিসটা যে এরকম সহজভাবে হইল অনেকেই প্রশ্ন করতেছে এবং প্রশ্ন করার যথেষ্ট কারণ আছে যে এই প্রক্রিয়াটা কি বেসিক্যালি আমেরিকার সাহায্যে হয়েছে কিনা। এই প্রক্রিয়াটা যে আমেরিকার সাহায্যে হয়েছে বা এই প্রশ্নটা যে আমাদের মাথায় আসছে, এটা আমাদের মাথায় আসছে বেসিক্যালি প্রথম দিনই যেদিন বিএনপি সরকার মন্ত্রিসভা গঠন করলো সেদিনই আমরা জানি যে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী যিনি হইলেন তিনি খলিলুর রহমান, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এবং এই খলিলুর রহমান, যার ব্যাপারে আমরা খুব ভালোভাবেই জানি যে তিনি আমেরিকা থাকতেন, আমেরিকা থেকে আসছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই পুরা সময়টাতেই তিনি আসলে আমেরিকাতে পুরা সময় ছিলেন, বেশিরভাগ সময় আমেরিকা ছিলেন এবং বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা হওয়ার পরেও তার অনেক সময় আসলে আমেরিকাতে কাটছে। ফলে মানুষের সামনে এই প্রশ্নটা বড়ভাবে হাজির হয়েছে। আপনাদের মনে আছে যে খলিলুর রহমান সাহেব যখন রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হইলেন বা যোগ দিলেন, তার কিছুদিনের মধ্যেই তিনি আরাকানে একটা মানে মানবিক করিডোর বা মানবিক চ্যানেল মানে তৈরি করার জন্য কথা বললেন। তখন আপনাদের খুব ক্লিয়ারলি মনে আছে যে এই প্রক্রিয়ার বিরোধিতা করছিল যারা, তাদের প্রধান যে বিরোধিতাকারী তারা হচ্ছে বিএনপি বলছে যে এইরকম কিছু তারা হইতে দিবে না। এবং বিএনপি যখন এই জিনিসটাকে একটা ভেটো দিচ্ছে, তার কিছুদিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীও এই ব্যাপারে একটা ভেটো দিছে এবং আমরা মানে পত্রপত্রিকার বরাতে সেটা দেখতে পাইছি যে বাংলাদেশ সেনাবাহিনীও এরকম কিছু চায় না। এবং তখন আমাদের সামনে খুব ক্লিয়ার ছিল যে নিরাপত্তা উপদেষ্টা বা তখনকার রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের যে কাজকর্ম সেটা বিএনপি ভালোভাবে নিতেছে না। কিন্তু ইন্টারেস্টিংলি সেই বিপরীতে থাকা লোকটা কিভাবে নিজেদের দলে চলে আসলো বা নিজেদের পয়েন্টে চলে আসলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেষবার যখন জাতিসংঘের অধিবেশনের সময় যখন প্রফেসর ইউনূস আমেরিকা গেলেন, তখন আমেরিকায় যাওয়ার সময় তার যে সফরসঙ্গী ছিলেন সেখানে বিএনপির একজন ছিলেন যিনি আমরা জানতাম যে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি হুমায়ুন কবির যে সেখানে গেলেন এবং সেখানে তখন খলিলুর রহমান ছিলেন।
অন্যদিকে লন্ডনে তারেক রহমানের সঙ্গে যখন প্রফেসর ইউনূসের যে বৈঠকটা হইল, সেই বৈঠকেও আপনাদের মনে আছে যে এই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সেখানে উপস্থিত ছিলেন, এবং আমরা যতদূর যেরকম শুনছি যে তারেক রহমানের সঙ্গে সেই বৈঠকে মানে প্রফেসর ইউনূসের সেই বৈঠকের ব্যাপারে খলিলুর রহমান একটা বড় ভূমিকা নিছিলেন। ফলে খলিলুর রহমানের যে অবস্থান এবং তার যে অবস্থানটাকে আস্তে আস্তে পরিবর্তন হইতে আমরা দেখলাম, এবং তিনি যে বিএনপির দিকে গেলেন, এই যে বিএনপির দিকে যাওয়া সেটা কি আসলে আমেরিকার তরফেই যাওয়া কিনা বা বিএনপির সঙ্গে আমেরিকার সংলাপ আগাইতে থাকা কিনা, সে বিষয়ে আমাদের মানে জনগণ স্বাভাবিকভাবে প্রশ্ন তুলতেছে, এবং এই প্রশ্নটা দিনে দিনে আরও বড় হবে। এখন আমরা আরেকটা যেটা আলাপ শুনতেছি যে আমাদের বর্তমান প্রেসিডেন্টকে যদি সংসদ গঠন হওয়ার পরে বা সংসদ শুরু হওয়ার পরে সরায় দেওয়া হয়, তার পরবর্তী প্রেসিডেন্ট কি প্রফেসর মোহাম্মদ ইউনূস হবেন কি না, সেটাও যদি হন সেক্ষেত্রেও কিন্তু মানে বিএনপি সরকার একটা আমেরিকান সাহায্য নিয়ে বা আমেরিকার সাহায্য নিয়ে বসছে, এই ধারণাটা আরও পোক্ত হয়। এবং এই ধারণাটা যত পোক্ত হবে স্বাভাবিকভাবেই আমাদের জনগণের মধ্যে এই প্রশ্নটা আরও বড় হতে থাকবে। স্বাভাবিকভাবেই আমরা নিশ্চয়ই চাইব না যে আমরা অন্য কোনো বড় দেশের বা কোনো মানে বিগ কান্ট্রি বা দুনিয়ার একটা বিগ পাওয়ারের আমরা মানে অনুমতি নিয়ে আমরা সরকার গঠন করছি, এবং তার অনুমতির ভিত্তিতেই আমাদের ভোট কাউন্ট হয়েছে, এবং তার অনুমতির ভিত্তিতেই আমাদের এই সরকার পরিচালনা করতে হইতেছে বা আমাদের এই রাষ্ট্রটা পরিচালনা করতে হইতেছে। ফলে আমি মনে করি যে বিএনপির সামনে যে প্রধান যেই কয়টা চ্যালেঞ্জ আছে তার মধ্যে এইটা সবচেয়ে মৌলিক চ্যালেঞ্জ, যে দেশের মানুষ অলরেডি মনে করতেছে যে বিএনপি সরকার মনে হয় বা সম্ভবত একটা আমেরিকার সাহায্যে বা আমেরিকার অনুমতিতে বসতে পারছে, এবং বিএনপি সরকার যে সরকার গঠন করতে পারছে জামাতে ইসলামকে নির্বাচনে রাখা, কিংবা পুরা টাইমেই যে জামাতে ইসলাম আসলে নানাভাবে নির্বাচনের ব্যাপারে এত আগ্রহী ছিল, তারা যে নির্বাচন বয়কট করে নাই, এই পুরা প্রসেসটাই আসলে আমেরিকারই প্রসেস। এবং ফাইনালি আমেরিকায় যেহেতু বিএনপিকে মানে সরকার গঠন করতে দিল, ফলে আসলে এই বিএনপি সরকার আমাদেরকে কোথায় নিয়ে যাবে বা এই দেশের যে আমাদের যে নিজস্বতা বা আমাদের যে সার্বভৌমত্বের প্রশ্ন সেটা আসলে কই গিয়া ঠেকবে। যাই হোক, এই সরকারের আরও দুইটা চ্যালেঞ্জ এই সরকারের সামনে বড়ভাবে হাজির হয়েছে। আমি ছোটোভাবে এই দুইটা চ্যালেঞ্জের কথাও একটু উল্লেখ করতে চাই। দ্বিতীয়ত, এই সরকারের সামনে বড় যেই চ্যালেঞ্জ আকারে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাও ইস্যু আকারে আমাদের সামনে হাজির হয়েছে, সেটা হচ্ছে যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তবতায় বা সময়ে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত নেতারা অনেক বেশি জামায়াতে ইসলামের দিকে বা ইসলামের দিকে বা এক ধরনের বাঙালি জাতীয়তাবাদ বিরোধী বা মুক্তিযুদ্ধের যেই মানে চেতনা বা তার বিরোধী যে অবস্থান সেখানে চলে গেছিল। এবং সেখান থেকে আপনারা জানেন যে ইনকিলাব জিন্দাবাদ বা ইনসাফ বা আজাদি এই জাতীয় যে উর্দু আরবি যেসব সাংস্কৃতিক যেই মানে শব্দ যেটা বাঙালি সংস্কৃতিকে বা বাঙালি জাতীয়তাবাদকে এক ধরনের উড়ায় দেওয়ার চেষ্টা করে, সেটাও বিএনপির জন্য একটা প্রধান চ্যালেঞ্জ আকারে হাজির হবে বলে আমি মনে করি। তার কারণ হচ্ছে যে এই যে ইয়াংরা বা তরুণরা যারা ইনকিলাব জিন্দাবাদ ইনসাফ বা আজাদি বা বাঙালি জাতীয়তাবাদের বিরোধিতা বা বাঙালি মধ্যবিত্তের যেই ধারাবাহিক যেই মানে ভ্যালু ব্যবস্থা তার বিরুদ্ধে যে দাঁড়াইলো, এখানে দাঁড়ানোর ব্যাপারে তাদের একটা আদর্শিক এবং অথেন্টিক এবং সত্য একটা অবস্থান আছে। এবং অলরেডি আমরা মানে জেনারেশন জির কথা যদি বলি বা তরুণদের কথা যদি বলি, এবং আপনারা খুব ভালোভাবেই জানেন যে এবার তরুণদের একটা বড় অংশের ভোট মানে বিএনপির বিরুদ্ধে গেছে। ফলে এই টোটাল বাস্তবতায় তরুণরা যে বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশের যে মানে সাধারণ ভ্যালু ব্যবস্থা তার বিরুদ্ধে যে অবস্থান নিচ্ছে, এইটা বিএনপিকে মোকাবেলা করতে হবে। এবং বিএনপিকে যে এটা মোকাবেলা করতে হবে সেটা 21শে ফেব্রুয়ারির সময় অলরেডি বোঝা গেছে। এবং এই জিনিসটা বিএনপি যদি মোকাবেলা করতে না পারে, তাইলে যে প্রশ্নটা আমাদের সামনে হাজির হবে সেটা হচ্ছে যে আমরা কি আসলে মানে সাংস্কৃতিকভাবে যদি এই জিনিসটাকে ফেস করতে না পারি, তাইলে তো আলটিমেটলি বিএনপি যতই ক্ষমতায় থাকুক সেটা তো বিএনপির ক্ষমতায় থাকা না। তার কারণ আমরা আগের সরকারের মধ্য থেকে যে ক্ষমতা বা যে সাংস্কৃতিক ক্ষমতা তৈরি হয়েছিল, সেই ক্ষমতাকে সাইড কাটায় নতুন যেই মানে ক্ষমতা বসলো, সেই ক্ষমতা যদি তার যেই সাংস্কৃতিক আধিপত্য বা বাংলাদেশের যে সাংস্কৃতিক আধিপত্য সেটাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে না পারে, তাইলে তো বিএনপির আসলে সরকারে থাকা আর না থাকা একই কথা। ফলে আমি মনে করি যে বিএনপি যদি এই বাঙালি কালচার বা বাঙালি সমাজের যে ভ্যালু ব্যবস্থা সেটা যদি ফিরে আনতে না পারে, এবং এই তরুণদের মধ্যে এই পরিবর্তন অর্গানিক পরিবর্তন যদি ঘটাইতে না পারে, সেটা বিএনপির জন্য আস্তে আস্তে এই সমস্যাটা আরও বড় হয়ে দেখা দিবে। লাস্টলি বা থার্ডলি আমি বিএনপির সামনে যেই বড় চ্যালেঞ্জটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে
দেশের আইন শৃঙ্খলা বাহিনীর তাদের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক করার ক্ষেত্রে বিএনপি অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করবে। প্রথমত এখানে যে বাস্তবতা সেটা হচ্ছে যে বিগত সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল ভয়াবহ রকমের খারাপ, এবং মব কালচার বা মব সংস্কৃতির যে উত্থান সেখানে ঘটছিল, এবং সবার হাতেই ক্ষমতা এবং তরুণদের হাতে যেভাবে ক্ষমতা চলে গেছিল, এবং তারা যেভাবে মানে যা কিছু ইচ্ছা যেরকম ইচ্ছা সেরকম কিছু যে করতে পারতেছিল, এই বাস্তবতা বদলের ক্ষেত্রে বিএনপি সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করবে বটে, কিন্তু তারা ব্যবহার করতে গেলে সেটা যে খুব ভালোভাবে পাবলিক নিবে বিষয়টা তা না। গতকালকে নিশ্চয়ই আপনাদের চোখে পড়ছে যে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশ একজনকে পিটাইছে, এবং তারপরে সোশ্যাল মিডিয়া আজকে সারাদিন এটি নিয়ে মূলত আলাপ আলোচনা। ফলে একদিকে একটা মব সংস্কৃতির উত্থান ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, অন্যদিকে আমাদের যে পুলিশি কাঠামো সেই পুলিশি কাঠামো দিয়ে আসলে বিএনপি সরকার এই মব সংস্কৃতির বা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই উত্তরণ ঘটাইতে চায় সেটা তার জন্য অত সহজ না। ফলে বিএনপির যে আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি নির্বাচনের আগে বা তার যে প্রধান প্রতিশ্রুতি আমরা যদি বলতে চেষ্টা করি, তিনি বলছেন যে নিরাপত্তা ফিরে আনবেন, বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে। ফলে নিরাপদে থাকাটাই যদি আমাদের মুখ্য হয় বা বিএনপি সরকারের এই প্রাথমিক চ্যালেঞ্জ হয়, সেই নিরাপত্তা ফিরে আনা আসলে খুবই কঠিন কাজ। তার কারণ হচ্ছে যে আমাদের যে পুলিশি কাঠামো সেই পুলিশি কাঠামো অনেক বছর ধরে এভাবে তৈরি হওয়া, এবং চাইলে এই পুলিশি কাঠামো পরিবর্তন করা যায় না। ফলে এই তিনটা চ্যালেঞ্জ আমরা বলতে পারি বা ধরে নিতে পারি মূলত অন্তর্বর্তীকালীন সরকারেরই পেটের ভিতর থেকে আসা কিছু বাস্তবতা। এবং আপনি যদি দেখেন অন্তর্বর্তীকালীন সরকারই আমেরিকার সঙ্গে তার যে আলাপ আলোচনা, খলিলুর রহমানকে এখানে একটা মধ্যস্থতাকারী হিসাবে প্রতিষ্ঠিত করা এবং বিএনপি সরকারকে সেই জায়গায় বাধ্য করা। দ্বিতীয়ত যে তরুণদের মধ্যে যে ইসলামাইজেশন বা বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়ানোর যে বাস্তবতা সেটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে যাওয়া, এবং অন্যদিকে দেশের যে আইন শৃঙ্খলার যে উন্নতি ঘটার কথা ছিল সেটাও যে তারা উন্নতি করতে পারে নাই, ফলে যে বিএনপিকে আইসা সেই জিনিসটাকে ফেস করতে হচ্ছে। এবং একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যেরকম ভাবছিলাম যে বাংলাদেশের পুলিশি কাঠামো নতুনভাবে তৈরি হবে, সেটাও যে তারা তৈরি করে দিয়ে যেতে পারে নাই, ফলে আসলে বিএনপিকে এগুলো মোকাবেলা করতে হইতেছে। আমরা যেটা বলতে পারি যে বিএনপির সামনে যেই প্রধান চ্যালেঞ্জগুলো আছে এগুলো মোকাবেলা করা বিএনপির জন্য সহজ হবে না, তবু আমরা আশা করব যে বিএনপি এগুলা মোকাবেলা করতে পারবে। যদি বিএনপি এগুলো মোকাবেলা করতে না পারে, আমি বলতে চাই যে বিএনপি সরকার খুব শিগগিরই কয়েক মাসের মধ্যেই তার যে বৈধতা বা তার যে লেজিটিমেসি, পাবলিকের যে বৈধতা, সেটা তারা হারাইতে শুরু করবে।